আজ আমরা এমন একজনের গল্প নিয়ে কথা বলবো যিনি দিনের আলোয় ছিলেন একজন জীবনদাতা চিকিৎসক আর রাতের অন্ধকারে এক সিরিয়াল কিলার। হ্যাঁ, এ হল ডক্টর দেবেন্দ্র শর্মার অবিশ্বাস্য কিন্তু সত্যি কাহিনী। চলুন শুরু করা যাক সেই হাড় হিম করার স্বীকারোক্তি দিয়েই, যা তাকে দিয়েছিল কুখ্যাত ডক্টর ডেথ উপাধি। নিজের মুখেই সে বলেছিল এই কথাটা। একবার ভাবুন তো, ৫০-এরও বেশি খুন, আর তারপর সে হিসাব রাখায় ছেড়ে দিয়েছিল। সংখ্যাটা কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। শুধু খুনই নয়, এর পাশাপাশি সে ১২৫টারও বেশি অবৈধ কিডনি পাচারের অপারেশন চালিয়েছিল। অপরাধের এক বিশাল সাম্রাজ্য তৈরি করেছিল সে। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একজন সম্মানীয় ডাক্তার, যার কাজ মানুষের জীবন বাঁচানো, সে হয়ে উঠল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন। এই পুরো পরিবর্তনের গল্পটাই আমরা দেখব। চলুন একটু পিছিয়ে যাই, একেবারে গল্পের শুরুতে, যখন দেবেন্দ্র শর্মা অপরাধী নয় বরং একজন চিকিৎসক হিসেবে পরিচিত ছিল। ১৯৮৪ সাল দেবেন্দ্র শর্মা আয়ুর্বেদিক মেডিসিনে ডিগ্রি নিয়ে রাজস্থানে নিজের ক্লিনিক খোলে, নাম দেয় জনতা ক্লিনিক। আর প্রায় ১০ বছর ধরে সে বেশ নামডাকের সাথেই ডাক্তারি করে গেছে। সবাই তাকে একজন ভালো চিকিৎসক হিসেবেই চিনত। কিন্তু ১৯৯৪ সালে তার জীবনে একটা বড় ঝড় আসে। আরও বেশি টাকা কামানোর লোভে সে তার জীবনের সব জমানোর টাকা, প্রায় ১১ লাখ, একটা গ্যাস ডিলারশিপে বিনিয়োগ করে। কিন্তু পুরোটাই ছিল একটা স্ক্যাম। রাতারাতি সর্বশান্ত হয়ে যায় সে, আর এই ঘটনাই তার ভেতর অপরাধের বীজ পুঁতে দেয়। এই আর্থিক ক্ষতির পর দেবেন্দ্র শর্মা যে পথে হাঁটা শুরু করে তা ছিল ভয়ঙ্কর। তার অপরাধের জীবনকে আমরা ৩টে পর্যায়ে ভাগ করতে পারি। তার অপরাধের একটা পর্যায় আগেরটার থেকে অনেক বেশি নৃশংস ছিল। প্রথম পর্যায়টা শুরু হয় ১৯৯৫ সালে একটা অবৈধ কিডনি চক্র দিয়ে। সে একটা অপারেশনের জন্য ৫ থেকে ৭ লাখ টাকা নিত। মানে খুব তাড়াতাড়ি সে তার হারানো টাকা শুধু ফিরিয়েই আনেনি, বরং আরও অনেক বেশি উপার্জন করে ফেলে। কিন্তু লোভ কি আর এত সহজে থামে? এরপর সে আরও ভয়ঙ্কর অপরাধের দিকে এগোয়, খুন। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? এতগুলো খুন করার পর সেই মৃতদেহগুলো কোথায় যেত? কিভাবে সে সব প্রমাণ লোপাট করে দিত? উত্তরটা শুনলে গায়ে কাঁটা দেবে। সে একটা গ্যাং তৈরি করেছিল। তাদের কাজ ছিল গ্যাস সিলিন্ডারে ভরা ট্রাক হাইজ্যাক করা, চালকদের নির্দয়ভাবে খুন করে তাদের দেহ উত্তরপ্রদেশের কাজগঞ্জের হাজারা খালে ফেলে দেওয়া হতো। আর এই খালটা ছিল হাজার হাজার কুমিরে ভর্তি, মানে প্রমাণ বলতে আর কিছুই থাকত না। এরপর কিডনি, ট্রাক, সিলিন্ডার সব কালোবাজারে বিক্রি করে দিত। আর এরপর শুরু হয় তার অপরাধ জীবনের তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়টা। ২০০০ সাল নাগাদ টাকা পয়সার থেকেও খুন করাটা তার কাছে বড় হয়ে ওঠে। খুন করে সে এক ধরনের বিকৃত আনন্দ পেত। সে তখন মিথ্যে নামে ট্যাক্সি ভাড়া করত, চালকদের নির্জন জায়গায় নিয়ে যেত, আর তারপর শুধু খুন করার জন্যই খুন করত। ভাবুন, একজন চিকিৎসকের কি ভয়াবহ মানসিক পরিবর্তন! কিন্তু আইন কি তাকে ধরতে পারেনি? পেরেছিল। চলুন এবার তার গল্পের পরের অধ্যায়ে যাওয়া যাক, তার ধরা পড়া আর তারপর বারবার আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার গল্প। ২০০৪ সালে একটা ট্যাক্সি চালককে খুন করার চেষ্টা করতে গিয়ে সে অবশেষে ধরা পড়ে। পুলিশ তো প্রথমে ভেবেছিল গোটা বিশ্বে খুন করেছে, কিন্তু যখন সে মুখ খুলল তখন পুলিশ অফিসাররাও চমকে গিয়েছিলেন। খুনের সংখ্যাটা ছিল তাদের ধারণার দ্বিগুণেরও বেশি। যাবজ্জীবন কারাদণ্ড হয় তার, কিন্তু জেলে থাকার সময় সে একটা আইনি ব্যবস্থার সুযোগ নেয়, যার নাম প্যারোল। সহজ কথায় বললে, ভালো আচরণের জন্য কয়েদিদের কিছুদিন জেলের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়। আর দেখুন সে কিভাবে এই সিস্টেমটাকে নিয়ে ছেলেখেলা করেছে। ২০২০ সালে ২০ দিনের জন্য প্যারোলে বেরিয়ে সে একেবারে উধাও হয়ে যায়। প্রায় ৭ মাস পর দিল্লি থেকে তাকে আবার ধরা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, ২০২৩ সালে তাকে আবার ২ মাসের জন্য প্যারোল দেওয়া হয়। আর হ্যাঁ, যা ভাবছেন ঠিক তাই, সে আবারও পালিয়ে যায়। চলুন এবার গল্পের একেবারে ক্লাইম্যাক্সে যাওয়া যাক। শেষ পর্যন্ত তাকে কিভাবে খুঁজে পাওয়া গেল, সেই অবিশ্বাস্য ঘটনাটা শোনা যাক। প্রায় ২ বছর সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশের কাছে একটা খবর আসে। খবরটা ছিল রাজস্থানের দৌসা জেলার একটা প্রত্যন্ত মন্দিরের এক সাধু বাবাকে নিয়ে। পুলিশ যখন সেখানে পৌঁছাল, তারা যা দেখল তা বিশ্বাস করার মতো ছিল না। কুখ্যাত সিরিয়াল কিলার ডক্টর ডেথ এখন লম্বা দাড়িওয়ালা এক সাধু। নতুন নাম নিয়েছে সন্ত দয়াদাস মহারাজ। আর কি নিখুঁত ছিল তার ছদ্মবেশ! গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা করে তাদের মন জয় করে নিয়েছিল। ধর্মীয় বক্তৃতা দিত, এমনকি স্থানীয় নেতারাও তার ভক্ত হয়ে গিয়েছিল।
সে একটা বৃদ্ধাশ্রম খোলারও পরিকল্পনা করছিল। কিন্তু এত কিছুর পরেও একটা জিনিস সে বদলাতে পারেনি। মানুষের মুখের গড়ন, বিশেষ করে চোখ আর নাকের গঠন সহজে বদলায় না। পুলিশের কাছে থাকা পুরনো ছবির সাথে মেলানোর পরেই সবটা পরিষ্কার হয়ে যায়। এই সাধুবাবাই আসলে সেই ভয়ঙ্কর খুনি ডক্টর ডেথ। দেবেন্দ্র শর্মার এই গল্পটা শুধু একজন ভয়ঙ্কর অপরাধীর কাহিনী নয়, এই ঘটনাটা আমাদের বিচার ব্যবস্থার দিকেও কিছু খুব কঠিন প্রশ্ন ছুড়ে দেয়। ভাবুন তো, একজন লোক যে নিজের মুখে 50টার বেশি খুনের কথা স্বীকার করেছে, তাকে কিভাবে বারবার প্যারোলে মুক্তি দেওয়া হয়? এটা কি আমাদের সিস্টেমের একটা ভয়াবহ ব্যর্থতা নয়? এই ঘটনাটা আমাদের এটাই ভাবতে বাধ্য করে যে সিস্টেমটা আমাদের রক্ষা করার জন্য তৈরি, তার মধ্যেই যদি এত বড় ফাঁক থেকে যায়, তাহলে সাধারণ মানুষ আসলে কতটা নিরাপদ।